আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণীর গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা আইরিন সাধু। প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে স্বাস্থ্যবিধি নিয়ে তোমাদের কিছু না কিছু বলে থাকি, যে করোনাকালীন এই সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, পুষ্টিকর খাবার খাবে, বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আর যেহেতু অনেক একটা সময় পাচ্ছ তোমরা, অবসর সময়ও বলা যায়, পড়াশোনার পাশাপাশি কি করতে পারো, পছন্দের কাজগুলো তো করবে। এছাড়া দেখো, এখন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ছবি আঁকা, আবৃত্তি, গান, বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছে। চাইলে কিন্তু এগুলোতেও পার্টিসিপেট করতে পারো। আর অবশ্যই কি বাবা মার হেল্প লাগবে এখানে। তো দেখো, ক্লাস শুরুর আগে আমরা কি করি, প্রতিদিনই গল্প বলি, কবিতা বা কিছু একটা বলি। তো আজকে আমি তোমাদের গল্প শোনাবো। এক গ্রামে একটা কৃষক ছিল। তো কৃষকের নিজের কোনো জমি ছিল না, সে অন্যের জমিতে চাষাবাদ করতো। অনেক গরিব, দিন আনে দিন খায় অবস্থা। তো যেহেতু তাদের অভাবে দিন যায়, সে তার বউয়ের সাথে পরামর্শ করলো যে দেখো, আমাদের তো এভাবে চলছে না, তাহলে কি করা যায়। তখন তার বউ তাকে বললো যে আচ্ছা, একটা কাজ করলে হয় না, আমরা একটা হাঁস কিনলাম, হাঁস রোজ ডিম পারবে, সেই ডিম বাজারে গিয়ে আমরা বিক্রি করব, তাহলে তো আমাদের কিছুটা অভাব দূর হবে। তখন কৃষক কি করলো, বাজারে গেল। বাজারে গিয়ে একটা হাঁস কিনে নিয়ে আসলো। তো হাঁসটা যেহেতু একটু ছোট ছিল, আনার পরে কিছুদিন লালন পালন করার পরে একদিন সকালবেলা কি দেখলো, যে হাঁসটা একটা ডিম পেড়েছে। কিন্তু হাঁস যে ডিম পেড়েছে সেটা আনতে গিয়ে দেখলো ওটা যেমন তেমন ডিম নয়, ওটা কি সোনার তৈরি একটা ডিম। তখন কৃষকের বউ তো দেখে অবাক হয়ে গেল। তখন কৃষককেও ডেকে নিয়ে আসলো, এসে বললো যে দেখো, একটু হাঁস তো সোনার ডিম পারে। তখন কৃষক বললো যে তাহলে তো ভালোই হলো, রোজ রোজ একটা করে সোনার ডিম আমরা কি করতে পারবো, বাজারে বিক্রি করে আমাদের যা যা প্রয়োজন তা কিনতে পারবো। তারপরে প্রতিদিন সকালবেলা গিয়ে দেখে যে ওই হাঁস একটা করে সোনার ডিম পাচ্ছে। এভাবে রোজ ওরা একটা করে সোনার ডিম নিত আর বাজারে গিয়ে বিক্রি করতো। করে তারা কি করতো, তাদের অভাব আস্তে আস্তে দূর হয়ে গেল। তো একদিন তারা বসে গল্প করছে যে না, তাদের অভাব তো দূর হলো, কিন্তু রোজ রোজ যেহেতু একটা করে ডিম পাওয়া যাচ্ছে, তখন কৃষকের যে স্ত্রী আছে সে বলছিল আচ্ছা, রোজ রোজ একটা করে ডিম পাচ্ছি, এটা তো অনেক ধৈর্যের ব্যাপার। তো একটা কাজ করলে কেমন হয়, রোজ রোজ যেহেতু হাঁসটা ডিম পাচ্ছে সোনার, নিশ্চয় তার পেটের মধ্যে আরো অনেক সোনার ডিম আছে। তখন কৃষক বলতেছে হ্যাঁ তাই তো, তাহলে এক কাজ করি, পেট থেকে সব সোনার ডিম একসাথে বিক্রি করে আমরা তাহলে তো অনেক বড় লোক হয়ে যাবো, আমাদের সুন্দর একটা পাকা বাড়িও হয়ে যাবে। তখন যে ভাবা সেই কাজ। কৃষকদের এই লোভ থেকে কৃষকরা কি করলো, কৃষক আর কৃষকের বউ ওই হাঁসের পেটটা কেটে ফেললো। কেটে ফেলার পরে দেখছে যে কোনো সোনার ডিম নেই। তখন তো তারা হাই হাই করতে লাগলো, হাঁসটা তো ঠিকই মারা গেল। তখন তারা ভাবতে লাগলো, রোজ তো তাও একটা করে সোনার ডিম পাচ্ছিলাম, এখন তো আমাদের হাঁসটাও গেল আর ডিমও পেলাম না। তখন তারা কান্নাকাটি করতে লাগলো আর আফসোস করতে লাগলো। এখান থেকে আমরা কি শিখলাম, এই যে ওরা লোভ করলো, একটা একটা করে পাচ্ছিল, সেটা যদি তারা বিক্রি করে রোজ সংসার চালাতো, অভাব থাকতো না, তাই না? কিন্তু তারা লোভ করার কারণে কি হলো, লোভ করার কারণে তারা কিন্তু তাদের সেই হাঁসটাও হারালো। তাহলে কি করা যাবে না, আমাদের লোভ করা যাবে না, তাই না? যার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে আপনারা যা যা লাগবে, পেন্সিল, ইরেজার, শিট নিয়ে রেডি হয়ে যান। তাহলে দেখেন, আমাদের 1 নাম্বার আইটেমে কি রয়েছে, আমাদের 1 নাম্বার আইটেমে রয়েছে 1 থেকে 100 পর্যন্ত যেসব সংখ্যার ডানে 4 আছে সেই সংখ্যাগুলো লিখি। তাহলে কি লিখতে হবে, যেসব সংখ্যার ডানে 4 আছে। তাহলে আমি গতবারও দেখিয়েছি তোমাদের, এই যে 0 4 লিখলাম, ডানে আমার 4 আছে, বামে আমি কি রেখেছি, বামে 0 রেখেছি। তার মানে আমি কোথায় থেকে শুরু করব, অবশ্যই 4 থেকে শুরু করব। তাহলে আমরা 1 নাম্বার আইটেমে দেখলাম যে ডানে 4 আছে, সেই সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমরা কোথায় থেকে শুরু করব, আমরা 4 থেকে শুরু করব। তাহলে দেখেন, আমরা 4 থেকে যেহেতু শুরু করছি, আমি বলেছি ডান বাম যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্যই কিন্তু আমরা 0 4 নিয়ে নিব। তাহলে দেখেন কি কি হবে, আমরা মুখে একবার করে নিই। 4 14 24 34 44 54 64 74 84 94। তাহলে আমি লিখছি, আপনারা ভালো করে খেয়াল করেন। 0 4, এরপরে 1 10 4 14, 2 10 4 24, 3 10 4 34, 4 10 4 44, 5 10 4 54, 6 10 4 64, 7 10 4 74, 8 10 4 84, 9 10
64, 74, 84, 94। তাহলে 1 নম্বর আইটেমের মধ্যে লেখা হয়ে গেল। এখন আমরা দেখি 2 নম্বর আইটেমে কি রয়েছে। 2 নম্বর আইটেমে কি রয়েছে বানান ও স্পেলিং দেখি। তাহলে শুরুতেই আমরা কি দেখছি 6, 10, 3, 63 রয়েছে। তাহলে 63টাকে বানান করে নিতে হবে। তয়কার মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্ব একার 63। তয়কার মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্ব একার 63। তাহলে 63 বানানটা করা হয়ে গেল। এখন আমরা লিখে ফেলি তয়কার মূর্ধন্য স, ট যুক্ত ট। তাহলে দেখেন এই যে ট যুক্ত ট যখন আমরা লিখছি আমরা তো জানি এখানে দুটো ট যুক্ত রয়েছে, কিন্তু এইটা আপনারা কিন্তু ভুল করেন। আমি এর আগেও বলেছি যে ট এটা অনেক সময় এভাবে রফলার মতো করে দিয়ে ফেলেন, তো রফলা দেওয়া যাবে না, ওটা কিন্তু রফলা হয়ে যাবে। তাই ট যুক্ত ট যখন লিখবেন তখন সুন্দর করে খেয়াল করে লিখবেন। তাহলে 63 বানান আমরা কি লিখলাম তয়কার মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্ব একার 63। এরপরে আমরা কি দেখছি 8, 10, 2, 82। 8, 10, 2, 82। তাহলে 82টা বানান করে নিই বয়ের রস্ব ইকার রয় আকার তালবস্বয়ে রস্ব ইকার 82। বয়ের রস্ব ইকার রয় আকার তালবস্বয়ে রস্ব ইকার 82। তাহলে 82টা আমরা লিখে ফেলছি বয়ের রস্ব ইকার বয় শূন্য রয় আকার তালবস্বয়ে রস্ব ইকার 82। যাদের এখনো লেখা হয়নি তারা লিখে ফেলে বয়ের রস্ব ইকার রয় আকার তালবস্বয়ে রস্ব ইকার 82। এরপর কি রয়েছে 9, 10, 4, 94। কি রয়েছে 94। তাহলে 94টাকে বানান করে নিতে হবে জয় রস্বকার রয় আকার চূড়া দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 94। আমি আবার বলছি জয় রস্বকার রয় আকার চূড়া দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 94। তাহলে দেখেন 94 বানানটা লিখছি জয় রস্বকার রয় আকার দন্ত ন যুক্ত রস্বই। এখানেও কিন্তু যুক্ত বর্ণ রয়েছে, দুইটা ব রয়েছে, তার মানে আমি যখন যুক্ত বর্ণ লিখবো অবশ্যই যুক্ত করে লিখতে হবে। দুইটা বয়ের মাঝখানে যেন ফাঁকা না থাকে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 94 বানানটা আমরা দেখে নিলাম। এরপর দেখেন স্পেলিং এ কি রয়েছে 6, 5, 65। তাহলে 65টা বানান করে নিতে হবে SIX 60Y 60 FIVE 65। তাহলে দেখেন 65টা আমরা লিখে আবার বানান করব SIX 60Y 60 FIVE 65। তাহলে আবার ভালো করে খেয়াল করেন SIX 60Y 60 FIVE 65। এরপরে কি রয়েছে 84, 84। তাহলে 84টাকে বানান করে নিই EIGHTY 80-FOUR 84। আমি আবার বলছি EIGHTY 80-FOUR 84। তাহলে 84টা লিখে ফেলছি EIGHTY 80-FOUR 84। তাহলে দেখেন 84টা আমি আবার বানান করছি EIGHTY 80-FOUR 84। এরপরে দেখেন কি রয়েছে 93, 93। তাহলে 93টা আগে বানান করে নেই A90TY 90-THREE 93। আমি আবার বলছি A90TY 90-THREE 93। তাহলে 93 লিখছি, আপনারা ভালো করে খেয়াল করেন NINE 9TY 90-THREE 93। তাহলে 93টা বানানটাও আমরা দেখে নিলাম। আমাদের 2 নাম্বার আইটেম শেষ হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের 3 নাম্বার আইটেমে কি রয়েছে। 3 নাম্বার আইটেমে রয়েছে রোমান পদ্ধতিতে লিখি। তাহলে দেখেন 24, 27 আর 29 এর রোমান সংখ্যা লিখতে হবে। তাহলে রোমান পদ্ধতিতে লেখার আগে আমাদের মুখে মুখে পড়ে নিতে হবে। 24 আমরা কিভাবে লিখবো XXIV XXIV। তাহলে দেখেন আমি 24 লিখছি XX
আই ভি। 10 10 20 আর এটা 4 হয়ে গেল 24। এরপরে দেখেন এরপরে রয়েছে 27। তাহলে 27 কিভাবে লিখবো? x x v i i, x x v i i। তাহলে দেখেন x x v i i 27। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে 29। তাহলে 29 কিভাবে লিখবো? x x i x। তার মানে আমার 30 এর আগে যেহেতু, তার মানে আমার কি হবে? x x i x 29। তাহলে 29টা আমরা লিখে ফেলি। x x 20 হলো, আর যেহেতু এটা 30 এর আগের সংখ্যা এর জন্য আমরা ix লিখবো, মানে 9। তাহলে আমরা 24 27 আর 29 লোমান পদ্ধতিতে কিভাবে লিখতে হয় শিখে নিলাম। এখন আমরা দেখছি কি 4 নাম্বার আইটেমে রয়েছে বিয়োগ করি। তাহলে বিয়োগ মানে কি? বিয়োগ মানে বাদ দাও। তো আমরা দেখছি যে এখানে 8 10 5 85 রয়েছে, আর নিচে রয়েছে 4 10 2 42। তাহলে 85 থেকে 42 কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে দেখেন আমি দাগ দিয়ে করাচ্ছি বরাবরের মতোই। ডান সাইড থেকে করব। ডান সাইডে যেহেতু আমার উপরে 5 রয়েছে, আমি 5টা দাগ দিয়ে নিই। 1 2 3 4 5। তাহলে আমি এই যে 1 2 3 4 5 5টা দাগ দিলাম। এখন এখানে আমি নিচে কি দেখছি? নিচে 2 রয়েছে। তাহলে আমি 2টা দাগ কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি দেখছি আমার কি আছে? 1 2 3। তার মানে নিচে কি হবে? 3। এরপরে আমি দেখছি আমার পাশে কি রয়েছে? পাশে রয়েছে 8 বাম পাশে। তাহলে আমি 8টা দাগ দিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8। আর এখান থেকে আমাকে কি করতে হবে? 4 বাদ দিতে হবে। তাহলে 1 2 3 4 বাদ দিলে আমার কত থাকছে? 1 2 3 4। তার মানে 85 থেকে 42 বাদ দিলে কত হবে? 43 হবে। 4 10 3 43। এরপরে আমরা কি দেখছি? 7 10 3 73 থেকে 2 10 1 21 বাদ দিতে হবে। তাহলে ওই আগের মতোই ডান পাশ থেকে শুরু। ডানে আমার কত দেখছি? 3। তাহলে আমি 3টা দাগ দিয়ে নিই। আর নিচে কত রয়েছে? 1। আমার 1 বাদ। তাহলে 1 বাদ দিলে থাকছে 1 2। এরপর দেখেন বামে কি রয়েছে? উপরে 7 নিচে 2। 7টা দাগ দিয়ে নিই। 1 2 3 4 5 6 7। আর আমি কি করব? 2টা বাদ দিয়ে দিব। 2টা সংখ্যা বাদ দিলে কত হচ্ছে? 1 2 3 4 5। তার মানে আমার কত হবে? 5 এখানে। তাহলে 73 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে? 52 হচ্ছে, তাই না? এরপর দেখেন 5 নাম্বার আইটেমে রয়েছে নিচের চিত্রগুলোর নাম লিখি। প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছেন, মাঝখানে ছোট্ট একটা কি রয়েছে? বিন্দু রয়েছে, আর তার চারিদিকে এভাবে গোল করে ঘোরানো রয়েছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে বৃত্ত। তো বৃত্ত যখন বানান লিখবেন অবশ্যই খেয়াল করে লিখবেন। আমরা যেহেতু বাংলায় লিখছি, আমরা পুরোটাই কিন্তু বাংলায় লিখবো। সার্কেল অর্থ বৃত্ত, তার মানে আমরা কিন্তু আবার সার্কেল লিখবো না। তো দেখেন আমি ভালো করে বানান করছি, আপনারা খেয়াল করেন, আমি তারপরে লিখবো। বয়রিকার তয়ে তয়ে যুক্ত বৃত্ত, বয়রিকার তয়ে তয়ে যুক্ত বৃত্ত। তো দেখেন বৃত্ত বানানে এই যে ত ত যুক্ত রয়েছে, বয়রিকার তয় তয় যুক্ত। উপরে যদি এই মাত্রাটা না দেন ভুল হয়ে যাবে। আমি বারবার বলছি, কারণ এই ভুলটা আপনারা অনেকেই করছেন। বৃত্ত বানানে অবশ্যই কি থাকতে হবে? এটা দেখতে ওর মতো, তাই আমাকে অবশ্যই এইটার উপরে মাত্রা দিতে হবে। যদি মাত্রা না দিই ওটা কিন্তু ও হয়ে যাবে, তখন আর বানানটা ঠিক হবে না। তাহলে বয়রিকার তয় তয় যুক্ত বৃত্ত। এরপরে আমরা কি দেখছি? 3 দিকে 3টা রেখা টেনে দেওয়া আছে, তাই না? একটা ঘরের মতো হয়ে গেছে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ত্রিভুজ। এটার নাম কি? ত্রিভুজ। তাহলে 3টা দেখেন বাহু রয়েছে বা 3টা রেখা রয়েছে, এটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা বানান করি। তয়রা ফলা রস্বইকার ভয়ের রস্বকার বর্গীয় জ ত্রিভুজ। তয়রা ফলা রস্বইকার ভয়ের রস্বকার বর্গীয় জ ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বানানটাও লিখে ফেলি। তয়রা ফলা রস্বইকার ভয়ের রস্বকার বর্গীয় জ ত্রিভুজ। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, ত্রিভুজ বানানে এখানে কিন্তু ভয়ের রস্বকার আছে, ঠিক আছে? তাহলে ত্রিভুজ বানানটা আবার দেখে নেন। তয়রা ফলা রস্বইকার ভয়ের রস্বকার বর্গীয় জ ত্রিভুজ। এরপর আমরা কি দেখছি? এখানে 4টা বাহু রয়েছে, তাই না? এই চিত্রে 1 2 3 4। তাহলে যে 4টা রেখা টেনে একটা বক্সের মতো করা হয়েছে, এটাকে কি বলছে? এটাকে বলছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটা বানান করে নিই। চ তয় রস্বকার ভয়ে রে রস্বকার বর্গীয় জ চতুর্ভুজ। আমি আবার বলছি, চ তয় রস্বকার ভয়ে রে রস্বকার বর্গীয় জ চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ বানানটাও লিখে ফেলছি। চ তয় রস্বকার ভয়ের উপরে রেফ দিয়ে রস্বকার দিয়ে বর্গীয় জ চতুর্ভুজ।
তাহলে চতুর্ভুজ বানানটা ভালো করে খেয়াল করেন। চ, তবে রস্যকার, রেফ, রস্যকার, বর্গীয় জ, চতুর্ভুজ। তাহলে দেখেন আমাদের রাইটিং আইটেম শেষ হয়ে গেল। এখন আমরা দেখছি আমাদের মৌখিক অংশে কি কি রয়েছে। মৌখিক অংশে দেখেন প্রথমেই রয়েছে কি, ক্রমবাচক পদ্ধতিতে 3, 4 ও 5 এর পূর্ণরূপ হলো। তাহলে 3 এর পূর্ণরূপ কি হবে? তৃতীয়, 4 চতুর্থ, 5 পঞ্চম। তাহলে 3 আমরা কিভাবে লিখবো? তৃতীয়, 4 চতুর্থ, 5 পঞ্চম। এরপর দেখেন 18 ইঞ্চিতে 1 হাত। 18 ইঞ্চিতে কয় হাত? 18 ইঞ্চিতে 1 হাত। তাহলে 1 হাতে কয় ইঞ্চি? 1 হাত সমান 18 ইঞ্চি। গতদিন আমি বলেছিলাম আমরা এই যেভাবে মাপি না, এখান থেকে এই পর্যন্ত 1 হাত করে, সেটাই কিন্তু এটা। তাহলে 1 হাত সমান 18 ইঞ্চি বা 18 ইঞ্চিতে 1 হাত। এরপর কি দেখছি? 2 হাতে কত গজ? 1 গজ। 2 হাতে কয় গজ? 2 হাতে 1 গজ। তার মানে আমরা যেহেতু জানি যে 36 ইঞ্চিতে 1 গজ, এই যে এখানে আছে দেখো 36 ইঞ্চিতে 1 গজ। তাহলে এখানে 1 হাত আর 1 হাত যুক্ত হলে কি হবে? 18 18 36, তার মানে 36 ইঞ্চিতে 1 গজ। তাহলে 36 ইঞ্চিতে কয় গজ? 36 ইঞ্চিতে 1 গজ। এরপর দেখেন 8 আনায় 1 আধুলি। 8 আনায় কয় আধুলি? 1 আধুলি। 1 আধুলি সমান কয় আনা? 8 আনা। এরপর দেখেন 16 আনায় 1 টাকা। তার মানে 16 আনায় কয় টাকা? 1 টাকা। আর 1 টাকা সমান কয় আনা? 1 টাকা সমান 16 আনা। আজকের ক্লাস এতটুকুই ছিল। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছেন। নিয়মিত বাসায় কি করবেন? চর্চা করবেন। চর্চা না করলে ভুলে যাবেন। অনেক কিছুই আপনারা আগে পড়েছেন, সেগুলোই কিন্তু আবার আসছে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।